আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রশান্ত স্যার। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2019-এ 14 নম্বর দাগে যে দুখানা পরিমিতির অঙ্ক আছে, আসলে 3টে অঙ্ক আছে, আমাদের পরীক্ষায় কিন্তু 2টো করতে হয়, তো 3টে অঙ্কের সমাধান আজকে আমি ভিডিওতে তোমাদের করে বোঝাবো। তোমরা খুব গুরুত্ব সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক ইম্পর্ট্যান্ট জিনিস আমি তোমাদের এখানে বলবো। ঠিক আছে? পরিমিতি কিন্তু খুব সহজ অঙ্ক। অনেকেরই তোমাদের মনে হতে পারে পরিমিতি কঠিন অঙ্ক, তার কঠিন হওয়ার কিছু কারণ আছে। ঠিক আছে? কঠিন হওয়ার কিছু কারণ আছে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, পরিমিতির অঙ্ক করতে গেলে আমাদের সূত্র লাগবেই লাগবে। তো সেই কারণে কি করতে হবে, সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। খুব ভালো, খুব ভালো মানে এতটা ভালো যে বলতে গেলে যেন না ভাবতে হয়। যেমন আমি যদি তোমাকে বলি, আচ্ছা তোমার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, বলবে 4πr², মানে এমনভাবে বলবে যাতে না ভাবতে হয়, এমনভাবে মুখস্থ করবে। এইভাবে মুখস্থ হয়ে যাওয়ার পর যখন তোমরা অঙ্ক করবে, দেখবে তোমাদের খুব সহজ লাগছে। আচ্ছা, পরিমিতির অঙ্ক তো আরও ছোটোখাটো একটু আধটু জ্যামিতির প্রয়োগ হয়। ঠিক আছে? একটু জ্যামিতির কনসেপ্টও দরকার লাগে, কিছু কিছু ক্ষেত্রে একটু ফিজিক্সের কনসেপ্ট লাগে। তো যে কারণে পরিমিতির অঙ্ক অনেকেই করতে পারে না। কিন্তু আমাদের পরিমিতি পরীক্ষায় যেটা মাধ্যমিকে যে ধরনের অঙ্ক আসে, সেটা কিছু সীমিত কিছু মানে জ্ঞানের উপর থেকেই আসে। যে কারণে আমরা যদি ওই নলেজগুলোকে যদি গেন করে নিই, যদি আমরা বুঝে নিই কীভাবে অঙ্কগুলো হয়, তাহলে কিন্তু পরিমিতির অঙ্ক আমাদের ক্ষেত্রে খুব সহজ। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি, তাহলে কিন্তু পরিমিতির অঙ্ক খুবই সহজ। ঠিক আছে? তো আমি যে জিনিসগুলো বলছি, বোঝাচ্ছি, বলছি, সেগুলো ভালো করে তোমরা মনোযোগ সহকারে শুনবে। ওকে? তো এখানে প্রথম অঙ্কটা যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা এককের উল্লেখ করা আছে যে 1 ঘন ডেসিমিটার ইকুয়ালস টু 1 লিটার। পরীক্ষা কিন্তু এটা নাও দিতে পারে। ঠিক আছে? এটা তোমাদের সবসময়ের জন্য মুখস্থ রাখতে হবে। 1 ঘন ডেসিমিটার মানে কি, 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার করলে আমরা পাবো 1 ঘন ডেসিমিটার। তো ওই 1 ঘন ডেসিমিটারের যে মান, সেটা 1 লিটারের মানের সমান। ওকে? এটা মাথায় রাখতে হবে, তোমাদের মুখস্থ রাখতে হবে কিন্তু। হ্যাঁ, প্রথম অঙ্কটা বই থেকে দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। বলছে ঘনকাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের কী আকৃতি, ঘনকাকৃতি। তাহলে ঘনক থেকে অঙ্কটা দিয়েছে। সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তার মানে 3/1 অংশ জলপূর্ণ থাকে, তার মানে 2/3 অংশ জল উঠে গেছে। চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয়, তবে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। বালতিটা কী আকৃতির আমার কিন্তু জানার কোনো দরকার নেই, কে চোঙ আকৃতি না গোলক আকৃতি না কী আকৃতি, সেটা জানার কোনো দরকার নেই। বালতিতে 1 লিটার মানে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে সেটা চেয়েছে। তাহলে ভেবে দেখো কীভাবে করব। এরকম ব্যাপার আছে যে একটা চৌবাচ্চা আছে। এখন চৌবাচ্চা থেকে কি করছো, চৌবাচ্চা আছে, ঠিক আছে, মানে ঘনক আকৃতি এটা চৌবাচ্চাটা। ধরে এটা ঘনক হয়নি, এটা আয়তঘন হয়ে গেছে। ঘনক হতে গেলে প্রত্যেকটা বাহু সমান হতে হবে। হ্যাঁ, তো ধরে নাও এই প্রত্যেকটা বাহু সমান। তো এরকম একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চা থেকে জল তোলা হয়েছে। কত বালতি জল তোলা হলো? 64 বালতি জল তোলা হলো। আচ্ছা, জল যখন উঠে গেছে, তখন কতটা জল উঠেছে? থেকে গেছে তো 1/3 অংশ। মানে এটা যদি আমরা চৌবাচ্চাটাকে যদি সমান 3 ভাগে ভাগ করে নিই, তাহলে 1 ভাগ থেকে গেছে, বাকি 2 ভাগ কিন্তু উঠে গেছে। হ্যাঁ, এতটা জল থেকে গেছে, তাহলে বাকি 2 ভাগ উঠে গেছে। তার মানে যতটা জল উঠেছে সেটা হচ্ছে 2/3 ভাগ। কার? 2/3 অংশ কার? পুরো চৌবাচ্চাটার আয়তন। সেই চৌবাচ্চার আয়তন যদি আমি ভি ধরে নিই, ভিটা একটা মান বেরোবে, সেটা আমরা বার করবো। হ্যাঁ, তো চৌবাচ্চার যে মোট আয়তন, তার 2/3 অংশ এই জলটা উঠে গেছে, আর সেই জলটা উঠছে 64 বালতিতে। তাহলে সমান সমান 64 বালতির আয়তন। 64 বালতিতে যে জল আছে তার আয়তনের সমান। তাহলে একটা বালতির জলের আয়তন কত হবে? ভাগ করে দেবো, 2/3 ইন্টু ভি ভাগ 64। তাহলে এইটা যে উত্তর পাবো, সেটাই আমাদের ক্ষেত্রে এক বালতিতে যতটা জল ধরে তার আয়তন। তাহলে ভিটা কি? ভিটা হলো এই চৌবাচ্চাটার জলের আয়তন। চৌবাচ্চাটা কী আকৃতির? ঘনক আকৃতি। আচ্ছা, ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র বাহুর কিউব। আচ্ছা, বাহু কত? 1.2 মিটার। তাহলে ভিটা কত পেয়ে গেলাম? এ কিউব, আর এর মানটা 1.2, তাহলে 1.2 এর কিউব। ব্যাস, এইটা হয়ে গেল। এখানে বসিয়ে দাও, কাটাকুটি করো, অঙ্কটার উত্তর পেয়ে যাবে। খুব সহজ অঙ্ক। তাহলে আমি কি করলাম, চৌবাচ্চাটার আয়তন আগে বার করব। ঠিক আছে, আমরা স্টেপগুলো আগে বুঝে নিই। স্টেপগুলো কী কী আমরা করব? প্রথম ক্ষেত্রে আমরা চৌবাচ্চার আয়তন বার করব। চৌবাচ্চার আয়তন। স্টেপ 2, আমরা 2/3 ইন্টু চৌবাচ্চার আয়তন ধরে নাও ভি, এটার সাথে সমান সমান 64 করে দেবো। আর তারপর এই 64 দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব। স্টেপ 3-তে
এক বালতি জলের আয়তন কত হবে? এক বালতি জলের আয়তন হয়ে যাচ্ছে 64 ভাগ করে দেবো 2v বাই 3 ইন্টু 64। ব্যাস, এটা হলো তোমাদের উত্তর, যেখানে ভিটা আমাদের বার করতে হবে। ভিটা কত হবে? ভিটা হচ্ছে a কিউব হবে, আর a কিউব কত হবে? 1.2 এর কিউব হবে। ব্যাস, একদম সহজ অঙ্ক। দেখেছো কত সহজ? পরিমিতির অঙ্ক আমরা এইভাবেই করব, ঠিক আছে? তাহলে আমরা চলো শুরু করি। চৌবাচ্চার প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্থাৎ a সমান সমান 1.2 মিটার। এবার দেখো এখানে মিটারে দিয়েছে আর লিটারের ব্যাপার, তাই না? কত লিটার জল ধরে চেয়েছে, তাহলে মিটার থেকে আমাদের ডেসিমিটারে নিয়ে যেতে হবে, কারণ ডেসিমিটারের সাথে লিটারের সরাসরি সম্পর্ক আছে, ঠিক আছে? 5 ঘন ডেসিমিটার মানে 5 লিটার, 10 ঘন ডেসিমিটার মানে 10 লিটার, তার মানে অঙ্কটা আমরা ডেসিমিটারে করব। আচ্ছা, মিটার থেকে ডেসিমিটার, কিলো, হেক্টো, ডেকা, মিটার, তারপর ডেসি হয়, ঠিক আছে? তাহলে মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1.2 ইন্টু 10 ডেসিমিটার। তোমরা বাংলাতেও লিখতে পারো এটাকে, তাহলে 12 ডেসিমিটার। আচ্ছা, এইবার আমরা চৌবাচ্চার আয়তন বার করব। চৌবাচ্চা জল দ্বারা পূর্ণ থাকলে জলের আয়তন কত হবে? জলের আয়তন হবে a কিউব, অর্থাৎ 12 কিউব ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার মানে লিটার, তাই তো? 12 কিউব আমরা কি করব? এখানে 12 কিউবটা আমরা করব না, আপাতত এইভাবে রেখে দেবো, 12 কিউব লিটার। এবার লিখব চৌবাচ্চার 2/3। 2/3 কী করে পেলাম? 2/3টা পেলাম 1 মাইনাস 1/3 করে, হ্যাঁ, কারণ 1/3 অংশ পড়েছিল, জল পড়েছিল, তাহলে জল কতটা উঠে গেছে? 2/3। এত অংশ এর জলের আয়তন, তাহলে কত হবে? পুরোটার আয়তন এত, তাহলে এত অংশে জলের আয়তন কত হবে? 2/3 ইন্টু 12 কিউব, এত লিটার। অতএব প্রশ্নানুসারে 64 বালতি জলের আয়তন সমান সমান 2/3 ইন্টু 12 কিউব। তাহলে এক বালতি জলের আয়তন, অবশ্যই সেটা লিটার এককে বেরোবে, 2/3 ইন্টু 12 কিউব বাই 64। 64 দিয়ে ভাগ হয়ে যাবে। এবার আমরা এটাকে করব 2 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 ইন্টু 64। আচ্ছা, 2 দিয়ে কেটে দাও, 32, 3 দিয়ে কাটো, 3 4 12, 4 8 32, আবার 4 দিয়ে কাটো, 4 3 12, 4 2 8। আচ্ছা, 2 দিয়ে কাটো, 6 3 12, তাহলে কত হয়ে গেল? 3 6 18 লিটার। অর্থাৎ এক বালতিতে কতটা জল ধরে? এক বালতিতে জল ধরে 18 লিটার, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম, এটা হলো আনসার। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নতে যাব। তোমরা অঙ্কটা লিখে নিতে পারো, ঠিক আছে? ভিডিওটা পজ করে নাও, লিখে নাও। আচ্ছা, পরের অঙ্কটা কি বলছে? একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো। প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল, ঠিক আছে? প্রস্থচ্ছেদ, এটা তারকে যদি আমরা এইভাবে কেটে দিই, মানে ধরুন একটা বড় তার ছিল, আমরা এখান থেকে কেটে দিলাম, তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এইটাকে আমরা বলবো তার প্রস্থচ্ছেদ, হ্যাঁ? তাহলে এই বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল বলে দিয়েছে 50%, মানে তার ব্যাসটা, এটা তো বৃত্তাকার অংশ, তার একটা ব্যাস পাবো। ব্যাস মানে এখান থেকে একদম এই পর্যন্ত, মানে একটা যদি বৃত্ত হয়, এটা যদি বৃত্ত হয়, তাহলে দেখো এটা যদি বৃত্ত হয়, তাহলে বৃত্তের এইখান থেকে এতটা কি বৃত্তের ব্যাস। তাহলে সেই ব্যাসটা বলেছে 50% কী হয়েছে? 50% ব্যাসটা হচ্ছে কমে গেছে, ঠিক আছে? 50% কমে গেছে। তো আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে?
তো যাই হোক, এইটা তার বলছে আয়তনটাকে কিন্তু অপরিবর্তিত রাখতে, মানে আয়তনটাকে পাল্টানো যাবে না। তাহলে প্রথমে যে আয়তন ছিল পরেও আয়তন কিন্তু একই থাকবে। তাহলে আগে কত, মানে প্রকৃত আয়তন কত ছিল সেটা আমাকে বার করবো। মানে আগে আয়তন কত ছিল, ব্যাসটা কমার আগে আয়তন কত ছিল সেটা বার করব। পরে আয়তন একই থাকবে, কিন্তু পরে কি হয়েছে, পরে ব্যাসটা কিন্তু কমে গেছে। তাহলে যদি ব্যাস, আয়তন যদি একই রাখতে হয়, ব্যাস যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই দৈর্ঘ্যটাকে বাড়াতে হবে। কিন্তু কতটা বাড়াবো, তার মানে নতুন দৈর্ঘ্য কত সেটা আমাদের বার করতে হবে। এবার সেই নতুন দৈর্ঘ্যটা পুরনো দৈর্ঘ্য থেকে কতটা বেড়েছে সেটা বার করব, তারপর সেখান থেকে আমরা শতকরা বার করব। দেখো মানে স্টেপ বাই স্টেপ অঙ্কটাকে করতে হবে, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ অঙ্কটাকে আমরা করি। আচ্ছা, অঙ্কটা কি থেকে দিয়েছে, যেহেতু তারের ব্যাপার, তারের আকৃতি কীরকম হয়, চোঙাকৃতি হয়, তাই না? এরকম চোঙাকৃতি হয়। তাহলে এটা হচ্ছে, আমরা একটা ছবি আঁকছি। ছবি আঁকলে বেশি আমাদের লিখতে হয় না, ঠিক আছে? এটা হলো তারের প্রকৃত দৈর্ঘ্য ছিল এল, আর তার ব্যাস ছিল, এটা হচ্ছে ব্যাস, ধরে নাও 2r ছিল। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে আর। এটা কিন্তু প্রকৃত ছিল। তাহলে তার আয়তনটা কি, তার আয়তনটা আমরা এখানে লিখে নিচ্ছি সবই, আয়তন হচ্ছে ভি। এবার কি করা হচ্ছে, ব্যাসটাকে 50% কমিয়ে দিয়েছে। মানে কি, ব্যাসটা যা ছিল সেটা 50% কমে গেছে, অর্থাৎ ব্যাসা এইটা অর্ধেক হয়ে গেছে তারটা। তাহলে দৈর্ঘ্যটাকে বাড়াতে হবে। তাহলে এখন তারের দৈর্ঘ্যটা বেড়ে গেছে, কিন্তু তার ব্যাসটা অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে যাওয়া মানে ব্যাসার্ধ যতটা মাপ ততটা সরু হয়ে গেছে। আগে এত মোটা ছিল, এখন এতটা সরু হয়ে গেছে। তাহলে এখন তার ব্যাস হয়ে গেছে আর, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে r/2। আর তার দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি, এটা স্মল এল, এটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল এল, ঠিক আছে? তাহলে এইটা লিখব, ব্যাস কমার পূর্বে, এটা লিখব ব্যাস কমার পরে। ওকে, দুটো ক্ষেত্রে কিন্তু আয়তনটা সমান থাকবে। এবার আমরা জানি আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য বা উচ্চতা। এখানে আমরা দৈর্ঘ্য লিখবো, হ্যাঁ, এটা মাথায় রাখবে। এবার এইগুলো আমি ভাষায় কেন লিখলাম, চিহ্নতে কেন দিলাম না, কারণ চিহ্নগুলো তো পরিবর্তন হচ্ছে। কখনো আর ছিল r/2 হয়ে গেছে, কখনো এল ছিল ক্যাপিটাল এল হয়ে গেছে, তাই আমরা শব্দে লিখলাম, ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা লিখব, এখানে আমরা সব কিছু লিখে দিয়েছি, এটা আলাদা আলাদা করে লিখতে হবে না, সব কিছু আমি উল্লেখ করে দিয়েছি। এখানে ব্যাস কমার পূর্বে, ব্যাস কমার পরে, এরকম কিচ্ছু উল্লেখ করতে হবে না, কোনো চিহ্নর নামও লিখতে হবে না। এখানে আমি সব কিছু ছবি দেখে দিই, তোমরা যদি ছবি আঁকো তাহলে বেশি কিছু লিখতে হবে না। তাহলে লিখব ব্যাস কমার পূর্বে, ব্যাস কমার পূর্বে তারটির আয়তন ছিল ভি ইকুয়ালস টু পাই, এটা হচ্ছে সূত্র, আমি বক্স করে দিচ্ছি, ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য। এবার আমরা চিত্র থেকে দেখে কি বলতে পারছি, পাই ইন্টু ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? তাহলে আর, আর এর স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য কত, এল, চিত্র থেকে পাই। আচ্ছা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম ভি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি পাই আর স্কোয়ার এল। আচ্ছা, এবার ব্যাস কমার পরে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, প্রথমে ব্যাস ছিল 2r, পরে ব্যাস হবে এর অর্ধেক অর্থাৎ আর। আচ্ছা, ব্যাস যদি আর হয় তাহলে ব্যাসার্ধ হবে r/2, আর ব্যাস যদি 2r হয় তাহলে ব্যাসার্ধ হবে r। তাহলে ব্যাস কমার পরে তারটির আয়তন ছিল, একই হবে আয়তন, বলেই দিয়েছে এখানে অপরিবর্তিত থাকবে। তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য। তাহলে পাই, ব্যাসার্ধ এখন আমরা জানি r/2, আর দৈর্ঘ্যটা জানি এল। তাহলে এখানে কত হয়ে গেল, পাই আর স্কোয়ার এল বাই 4, ঠিক আছে?
এটা হলো ভি। এবার এইটা যেহেতু দুটো সমান, যেহেতু আয়তন পরিবর্তন হয়নি, অতএব পাই আর স্কোয়ার এল বাই 4 ইকুয়ালস টু পাই স্মল আর স্কোয়ার এল, অর্থাৎ এই মানটা আর এই মানটা দুটো সমান হবে। এখান থেকে আমরা ক্যাপিটাল এল আর স্মল এল এই দুটোর মধ্যে একটা সম্পর্ক বার করবো। দেখো পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে ক্যাপিটাল এল কী পেয়ে গেলাম 4L, অর্থাৎ ব্যাস কমে যাওয়ার পর আমি যদি আয়তন সমান রাখতে চাই তাহলে আমাদের দৈর্ঘ্যটাকে বাড়াতে হবে আগের দৈর্ঘ্যের 4 গুণ। তাহলে কতটা বাড়াতে হলো? অতএব দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে এল মাইনাস স্মল এল, এটা ছিল পরের দৈর্ঘ্য, এটা ছিল আগের দৈর্ঘ্য। এবার এল এর মান 4L স্মল এল মাইনাস এল অর্থাৎ 3L। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা পরিমাণের সূত্র হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু 100, আমরা পার্সেন্টেজে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার দৈর্ঘ্য বৃদ্ধি 3L, প্রাথমিক দৈর্ঘ্য ছিল L ইন্টু 100, এল কেটে দাও, তাহলে কী বেরোলো 300%। তাহলে এটা হলো তোমাদের আনসার। তাহলে আয়তন একই রাখতে গেলে আমাদের দৈর্ঘ্য 300% বাড়াতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা বই থেকে দেওয়া হয়েছে, বইয়ের একটা অঙ্ক, খুব সহজ একটি প্রশ্ন। বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লাগে। বর্গ শব্দ দিয়েছে মানে বুঝে নেবে ক্ষেত্রফল। আচ্ছা, শঙ্কু আকৃতি তাঁবু তৈরি করছে। দেখো ছাত্রছাত্রীরা তোমরা একটু ভালো করে বুদ্ধি করে ভাবো, প্র্যাকটিক্যালি ভাবো। হ্যাঁ, মানে পরিমিতির অঙ্ক প্র্যাকটিক্যালি ভাবতে হবে। একটা তাঁবু যদি তৈরি করতে হয় তাহলে সেটা ত্রিপল দিয়ে তৈরি করছো, এখন শঙ্কু আকৃতি তৈরি করবে। ঠিক আছে, তা তাঁবুটা এই যে ক্ষেত্রফলটা যে দিয়েছে, এটা এখন প্রশ্ন হতেই পারে তোমাদের, ক্ষেত্রফলটা কি পুরো ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল না এই পার্শ্বতলটার ক্ষেত্রফল? অবশ্যই পার্শ্বতল হবে, তার কারণ তাঁবু যখন তৈরি করছি আমি মানে এ দিয়ে শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করছি, সেখানে যে ত্রিপল ব্যবহার করছি সেই ত্রিপলটা নিশ্চয়ই নিচে পাতবো না, আমরা উপরে লাগাবো। তার মানে এটা কি পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়েছে। আর পার্শ্বতলের ক্ষেত্রফল এটা যদি তোমার তির্যক উচ্চতা হয়, এটা যদি ভূমির ব্যাসার্ধ হয়, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল ইকুয়ালস টু 77। আর সবসময় জানবে যে আমরা যে সূত্রগুলো মুখস্থ করি, যেমন পার্শ্বতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, এই সূত্রগুলো না সাধারণত আমরা মুখস্থ করি আর এই জিনিসগুলো আমাদের নির্ণয় করতে দেওয়া হয়, কিন্তু এই জিনিসগুলোর মধ্যে কোনো একটা জিনিস যদি আমাদের দিয়ে দেওয়া থাকে, যেমনটা এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তার মানে তুমি বুঝে নেবে যে এইরকম তথ্য দিয়ে দেওয়ার অর্থই হলো এখান থেকে কিছু অজানা তথ্য বেরোবে। এখানে অজানা তথ্য আর এল, এখান থেকে কিছু না কিছু একটা মান বেরোবে বা এদের মধ্যে সম্পর্ক বেরোবে। অঙ্কটাকে আর একটু পড়ি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। তাঁবুটির তির্যক উচ্চতা 7, তার মানে এল এর জায়গায় 7 বসিয়ে দেবো, তাহলে এই সমীকরণটাকে সমাধান করলে আমরা আর এর মানটা পেয়ে যাব। এটা কেন দিয়েছে? তার কারণ আর এর মান বার করতে দিয়েছে। আচ্ছা, আর এর মান বার করে হবেটা কি দেখো, আর একটু পড়বো। বলছে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত। আচ্ছা, ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমিটা তো বৃত্ত, তার বৃত্তের ক্ষেত্রফল কী হয়? বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। আচ্ছা, এই ক্ষেত্রফল বার করতে গেলে কী লাগবে? আর লাগবে। আর লাগবে, আরটা বেরোবে কোথা থেকে? এখান থেকে বেরোবে। এই জন্যই পাই আর এল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই সূত্রগুলো সাধারণত পড়ি কারণ এগুলো আমাদের নির্ণয় করতে হয়, কিন্তু এটারই যদি দিয়ে দেওয়া থাকে তখনই বুঝে নিতে হবে এখান থেকে কিছু অজানা তথ্য বেরোবে। কোন অজানা তথ্য বেরোবে? যে অজানা তথ্যটা না জানলে অঙ্কটাতে যেটা চাওয়া হচ্ছে সেটা বেরোবে না। অর্থাৎ এখানে ভূমির ক্ষেত্রফল আছে, যার জন্য দরকার আর, এই আরটা বার করতে গেলে আমাদের এটা কাজে লাগবে। প্রত্যেকটা পরিমিতির অঙ্ক, ম্যাক্সিমাম পরিমিতির অঙ্ক কিন্তু এই নিয়মটাই চলে, যেটা লাগবে সেটা বার করার জন্য অন্য কোনো তথ্য দিয়ে দেবে, সরাসরি দেবে না। তো দেখো এখানে আমাদের যেগুলো তথ্য দিয়েছে আমরা সেগুলো লিখে নিই। দেওয়া আছে শঙ্কুর দুটো উচ্চতা, একটা তির্যক উচ্চতা আর একটা হচ্ছে এই উচ্চতা, এটাকে লম্ব উচ্চতা বলা হয়। এটার এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, তির্যক উচ্চতা
এল ইকুয়ালস টু 7 মিটার। এটাও মিটারে আছে, বর্গ মিটারে। আচ্ছা, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার। প্রশ্নানুসারে তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল 77 মিটার স্কোয়ার, মানে বর্গ মিটার। এবার আমরা সূত্র ফেলবো। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল সমান সমান 77। পরিমিতিতে কাটাকুটি সবসময় লাস্টের দিকে করবে, ঠিক আছে। পায়ের মান 22/7, আর যেটা বার করব এল এর মানটা 7 বসিয়ে দিলাম। পুরোপুরি কাটাকুটিটা বাইরে পরে তোমরা করতে পারো, যদি মানে স্মল কাটাকুটি, মানে এই কাটাকুটি যদি সহজ হয় তাই এটা কেটে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে আর ইকুয়ালস টু কত হলো 77/22। এখানে কাটাকুটি হবে কারণ আমরা যখন এটা বার করবো এখানে আর এর মানটা তো বসাতে হবে, তাই আর এর মানটা বার করে নিই। এটা 7 2। চেষ্টা করো পরিমিতির অঙ্ক সবসময় শেষে কাটতে। তাহলে 7/2 এত মিটার। এটা কিন্তু আর আমাদের চাইনি, ঠিক আছে, কিন্তু আরটা লাগবে আমাদের। এবার তাঁবুর, বা তুমি শঙ্কু লিখতে পারো, তাঁবুর ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, পায়ের মান 22/7 বসিয়ে দাও, আর আর এর মান 7/2 আর স্কোয়ার আছে তার স্কোয়ার দিলাম। এবার এটা হচ্ছে যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখতে হবে বর্গ, আর এককটা হচ্ছে মিটার ছিল, তার বর্গ মিটার। এবার আমরা এখানে ক্যান্সেলেশনটা করব। 22/7, 7/2 স্কোয়ার মানে 7/2 আমরা দুবার লিখব। একবার 7 কেটে গেল, 2 দিয়ে 11, তাহলে কত হলো 77/2। আচ্ছা, 77/2 মানে 77কে আমরা ভাগ করব 2 দিয়ে, 2 3 6, 1 7, 8 2 16, 1 দশমিক দিয়ে 0, 5 2 10, অর্থাৎ 38.5 বর্গ মিটার। তাহলে এটাই হলো তোমাদের আনসার। আশা করছি আমি বোঝাতে পেরেছি। বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, যদি মনে হয় তোমরা উপকৃত হয়েছো ভিডিওটা তাহলে বন্ধুদের সাথে শেয়ারও করো। আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশান, আর সেখান থেকে দেখে তোমরা সবসময় আপডেটেড থাকবে, ঠিক আছে। ধন্যবাদ।